আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের মিসেস কুমুদিনী চৌধুরী। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং অ্যান্ড কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। হেমেন্দ্র কুমার রায়ের জন্মস্থান কলকাতা। তার পিতার নাম রাধিকা প্রসাদ রায়। জন্ম 1888 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর। হেমেন্দ্র কুমার রায় মাত্র 14 বছর বয়সে সাহিত্য চর্চা শুরু করেন। 1903 খ্রিস্টাব্দে বসুধা পত্রিকায় তার প্রথম গল্প আমার কাহিনী প্রকাশিত হয়। 1322 বঙ্গাব্দে সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় এবং মণিলাল গঙ্গোপাধ্যায়ের সম্পাদনায় ভারতী পত্রিকায় যোগদান করেন। সাপ্তাহিক নাচঘর পত্রিকাটি তিনি সম্পাদনা করেছিলেন। এছাড়া মাসিক পত্র, রং মশাল প্রভৃতি কয়েকটি পত্রিকার সম্পাদনার সাথে যুক্ত ছিলেন। ছোটদের জন্য তিনি 80টিরও বেশি বই লিখেছিলেন। এর মধ্যে কবিতা, নাটক, হাসি ও ভূতের গল্প, অ্যাডভেঞ্চার ও গোয়েন্দা কাহিনী, ঐতিহাসিক উপন্যাস সবকিছুই ছিল। তাঁর সৃষ্ট দুঃসাহসী জুটি বিমল কুমার জয়ন্ত ও সহকারী মানিক, পুলিশ ইন্সপেক্টর সুন্দরবাবু, ডিটেকটিভ হেমন্ত বাংলা কিশোর সাহিত্যে বিশেষ উল্লেখযোগ্য চরিত্র। হেমেন্দ্র কুমার রায় রচিত জলের আলপনা, বেনজল, পদ্মকাটা, ঝড়ের যাত্রী, যাঁদের দেখেছি, বাংলা রঙ্গালয় ও শিশির কুমার, ওমর খৈয়ামের রুবায়াত প্রভৃতি। তাঁর সিঁদুর চুপড়ি গল্পটি জার্মান ভাষায় অনুদিত হয়ে একটি সংকলন গ্রন্থে স্থান পায়। বিমল ও কুমারের অভিযান কাহিনী অবলম্বনে তার বিখ্যাত উপন্যাস জকের ধন 2বার চলচ্চিত্রায়িত হয়। তিনি সফল গীতিকারও ছিলেন। শিশির কুমার ভাদুড়ির সীতা নাটকের নৃত্য পরিচালক হিসেবে কাজ করেছেন। তিনি ভালো ছবি আঁকতে পারতেন। বাংলা শিল্প সমালোচনার তিনি অন্যতম পথিকৃৎ। 1963 সালের 18 এপ্রিল তাঁর জীবনাবসান ঘটে। শুরু হচ্ছে আজকের গল্প মিসেস কুমুদিনী চৌধুরী। আমি ঔপন্যাসিক। আমি উপন্যাস লিখে টাকা রোজগার করি। আমি যদি উপন্যাস না লিখি তাহলে আমার পেটও চলবে না। অর্থাৎ উপন্যাস লেখা আমার পেশা। কিন্তু এ পেশা বুঝে আর চলে না। বাড়িতে রোজ এত লোকের ভিড়, মাসিক পত্রের সম্পাদকের তাগাদা, চেনা অচেনা লোকের আনাগোনা, বন্ধুবান্ধবদের তাস দাবার আড্ডা, এইসব সামলাতে সামলাতেই প্রতিদিন কেটে যায়। যখন একলা হওয়ার সময় পাই তখন আসে ঘুমের সময়। কাজেই কিছুদিনের জন্য কলকাতা ছাড়তে হলো। স্থির করলুম অন্তত একখানা উপন্যাস না লিখে আর কলকাতায় ফিরব না। বিদেশে নিশ্চয়ই বাসায় এত চেনা অচেনা লোকের ভিড় হবে না। সিধে চলে গেলুম ঝাঁঝা জংশনে। একখানি ছোটোখাটো বাংলো ভাড়া নিলুম। সকালে ও বিকেলে বেরিয়ে বেড়াই। দুপুর ও সন্ধেবেলাটা কেটে যায় উপন্যাস লেখায়। ভিড়ের ভয়ে বিদেশে পালিয়ে এলেও মানুষের সঙ্গ বিনা মানুষের প্রাণ বাঁচে না। ঝাঁঝা এসেও 3-4 জন লোকের সঙ্গে আমার অল্প বিস্তর ঘনিষ্ঠতা হলো। একজন হচ্ছেন মিসেস কুমুদিনী চৌধুরী। তিনি বিধবা। তাঁর স্বামী পেশোয়ারে কাজ করতেন। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ঝাঁঝায় এসে বাস করছেন। তাঁর সন্তান আদি কেউ নেই। ধর্মে তিনি খ্রিস্টান। আমার আরেকজন নতুন বন্ধুর নাম অমূল্যবাবু। এ ভদ্রলোকের বয়স হবে 50 বছর। কলকাতার কোনো কলেজে প্রফেসরি করতেন। এখন অবকাশ নিয়ে এখানে বসেই লেখাপড়া নিয়ে দিন কাটিয়ে দেন। অমূল্যবাবু পরলোক তত্ত্ব নিয়ে সারা জীবনই যথেষ্ট আলোচনা করেছেন। মৃত্যুর পরে জীবের কি অবস্থা হয় তাঁর মুখে সর্বদাই সেই কথা শুনতে পাওয়া যায়। এখানকার রেলের ডাক্তার গোবিন্দবাবুর সঙ্গেও আলাপ হলো। তিনি খুব সাদাসিধে ভালো মানুষ, কিন্তু সন্ধ্যা হলেই ভূতের ভয়ে কাতর হয়ে পড়েন। সূর্যাস্তের পর তিনি প্রাণান্তেও
অমূল্যবাবুর বাড়ির চৌকাঠ মারাতে রাজি হন না, কারণ পাছে তাকে কাছে পেয়ে অমূল্যবাবু 2-4টে পরলোকের কাহিনী শুনিয়ে দেন। সেদিন সন্ধ্যার কিছু আগে আমি অমূল্যবাবুর সঙ্গে বসে গল্প করছিলাম। কথা হচ্ছিল পৃথিবীতে সত্য সত্যই পিশাচের অস্তিত্ব আছে কিনা। আমি অমূল্যবাবুকে জিজ্ঞেস করলুম, আচ্ছা, পিশাচের অস্তিত্ব নিয়ে আপনার কি বিশ্বাস? আমার বিশ্বাস পৃথিবীতে সেকালেও পিশাচ ছিল, একালেও আছে। আচ্ছা, পিশাচ কাকে বলে? প্রেতাত্মাদের আমাদের মতো দেহ নেই, এ কথা তুমি জানো। দেহ না থাকলেও দুষ্ট প্রেতাত্মাদের আকাঙ্ক্ষা প্রায় প্রবল হয়ে থাকে, কিন্তু দেহের অভাবে তারা সে আকাঙ্ক্ষা মেটাতে পারে না। তাই অনেক সময় দুষ্ট প্রেতাত্মারা মানুষের অরক্ষিত মৃতদেহের ভেতরে গিয়ে আশ্রয় নেয়। তখন সেই মরা মানুষ জ্যান্ত হয়ে ওঠে, জীবিত মানুষদের ধরে রক্ত শোষণ করে। এই জীবন্ত মৃতদেহগুলোই পিশাচ নামে খ্যাত। অমূল্যবাবু এমন দৃঢ় বিশ্বাসের সঙ্গে কথাগুলি বললেন যে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি বললুম, প্রায়ই শুনতে পাই অমুক লোক রক্তস্বল্পতা রোগে মারা গেছে। তাহলে আপনি কি বলতে চান যে পিশাচটাই তাদের মৃত্যুর কারণ? হতেও পারে, আবার অনেক সময় নাও হতে পারে। ঠিক এই সময়েই মিসেস কুমুদিনী অমূল্যবাবুর বাইরের ঘরে এসে ঢুকলেন। ঢুকেই তিনি হাসতে হাসতে বললেন, কিসের গল্প হচ্ছে? আরে, অমূল্যবাবু আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন। অতি আগ্রহে কুমুদিনী একখানা চেয়ার টেনে তার উপর বসে পড়লেন। ও, ভূতের গল্প বুঝি? বেশ বেশ, ভূতের গল্প শুনতে আমি খুব ভালোবাসি। অমূল্যবাবু, আমাকে একটা ভয়ানক ভূতের গল্প বলুন না। ভয়ানক ভূত কাকে বলে তা আমি জানি না, তবে আজ আমি পিশাচের গল্প করছিলুম বটে। কুমুদিনী খানিকক্ষণ অমূল্যবাবুর দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, আচ্ছা অমূল্যবাবু, পিশাচের কথা সত্যিই আপনি বিশ্বাস করেন? সত্যি বিশ্বাস করি। শুধু তাই নয়, আমার ধারণা সম্প্রতি এই ঝাঁঝাতেই বোধহয় পিশাচের উপদ্রব শুরু হয়েছে। আমি চমকে অমূল্যবাবুর মুখের দিকে তাকালুম। কুমুদিনীরও মুখ ভয়ে ম্লান হয়ে গেল, কিন্তু সামলে নিয়ে তিনি বললেন, আপনার এমন গাঁজাখুরি ধারণার কারণ কি শুনি? সম্প্রতি এখানে রক্তস্বল্পতা রোগের মৃত্যুর হার খুব বেড়ে উঠেছে। এর কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি কি মনে করেন এর পেছনেও পিশাচ? হতে পারে। বেশ তো অমূল্যবাবু, তাহলে আপনি একটা পিশাচকে বন্দি করবার চেষ্টা করুন না। সেই চেষ্টাই করব। ভূত না মানলেও ভূতের ভয় যে পিছু ছাড়ে না। অমূল্যবাবুর ওখান থেকে বেরিয়ে বাড়ি আসতে আসতে সে প্রমাণটা ভালো করেই পেলুম। সন্ধ্যার অন্ধকারের ভিতর দিয়ে ফিরতে ফিরতে প্রত্যেক আনাচে কানাচে মনে হতে লাগল, এই বুঝি কোনো প্রেতচ্ছায়া আমার পিছনে পিছনে আসছে। মাঝে মাঝে গা শিরশির করে কেঁপে উঠছে। অমূল্যবাবু প্রতিদিন সকালে আমার বাংলোতে এসে চা খেতেন। সেদিন সকালেও বাংলোর বারান্দায় বসে আমরা দুজনে চা খাচ্ছি। এমন সময় দেখলুম সামনের পথ দিয়ে ডাক্তার গোবিন্দবাবু যাচ্ছেন। আমি চেঁচিয়ে তাকে 1 কাপ চা খেয়ে যাবার জন্য ডাকলুম। গোবিন্দবাবু কাছে এসে বললেন, চা পান করতে আমি রাজি আছি, কিন্তু ভাইয়া শিগগির, আমার একটু দেরি করবার জন্যে। কেন, আপনার এত তাড়া কিসের? মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলের ভারী অসুখ, বোধহয় বাঁচবে না। কি অসুখ? রক্ত স্বল্পতা, অর্থাৎ অ্যানিমিয়া। অমূল্যবাবু চা খেতে খেতে পেয়ালাটা টেবিলের উপর নামিয়ে রেখে বললেন, ডাক্তার, ঝাঁঝায় এত অ্যানিমিয়ার বাড়াবাড়ির কারণ কি বলতে পারো? না, কিন্তু এই রোগের এতটা বাড়াবাড়ি দেখে ভীষণ আশ্চর্য হয়ে গেছে। অমূল্যবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলেকে আমি জানি। তার নাম গদাধর। সে রোজ আমাকে ফুল দিয়ে যায়। এই 3 দিন আগেও সে আমাকে ফুল দিয়ে এসেছে। জোয়ান সমস্ত ছেলে। এরই মধ্যে তার অবস্থা এত খারাপ হয়ে পড়েছে যে ডাক্তার,
তুমি বলছো যে ও বোধহয় আর বাঁচবে না? অ্যানিমিয়া রোগে তো এত তাড়াতাড়ি কারোর এত খারাপ অবস্থা হওয়ার কথা নয়। কারো অ্যানিমিয়া হলে ধীরে ধীরে সে অসুস্থ হয় এবং অনেক দিন ভোগে, তাই কি না বলো ডাক্তার? চলো ডাক্তার, তোমার সঙ্গে আমরাও গিয়ে গদাধরকে দেখে আসি। আমার বাংলো থেকে মিসেস চৌধুরীর বাংলোয় যেতে 4-5 মিনিটের বেশি সময় লাগে না। মিসেস চৌধুরীর বাগানের এক কোণে মালির ঘর। আমরা সকলে গিয়ে সেখানে উপস্থিত হলুম। ঘরের ভিতরে একপাশে বুড়ো মালি মাথায় হাত দিয়ে ম্লান মুখে বসে আছে। গদাধর শুয়ে আছে একখানা চৌকির ওপরে। তার মুখ এমন বিবর্ণ ও রক্তশূন্য যে দেখলেই মনে হয় মৃত্যুর আর বেশি দেরি নেই। ডাক্তারবাবু তাকে পরীক্ষা করে চুপি চুপি আমাদের বললেন, আজকের রাত বোধহয় আর কাটবে না। অমূল্যবাবু গদাধরের পাশে গিয়ে বসলেন। তারপর রোগীর গায়ের কাপড়টা খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলেন। খানিকক্ষণ পরে গদাধরের গলা ও বুকের মাঝখানে একটা জায়গার দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, ডাক্তার, ডাক্তার, এটা কিসের দাগ? ওটা ক্ষত চিহ্ন বলেই মনে হচ্ছে। যা নোংরা ঘর, ইঁদুর টিঁদুর কামড়েছে বোধহয়। অমূল্যবাবু গদাধরের বাপকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার এই অসুস্থ ছেলের সেবা যত্ন তুমি করো তো? বুড়ো মালি বললে, না বাবু, এ বুড়ো শরীরে আর পারি না। আমার কষ্ট দেখে গিন্নিমাই ওকে দেখাশুনো করেন। গদাধরকে নিজের ছেলের মতো ভালোবাসেন। ওর জন্য দিনে তার বিশ্রাম নেই, রাতে তার ঘুম নেই। অমূল্যবাবু উঠে দাঁড়িয়ে দৃঢ়স্বরে বললেন, রোগীর ভালো রকম সেবা যত্ন হচ্ছে না। গদাধরকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। ডাক্তার, বলুন। তোমার রেলের 2-4 জন কুলিকে ডাকো তো এখনই। ওরা গদাধরকে এখনই আমার বাড়িতে নিয়ে আসবে। আমার বিশ্বাস একে আমি বাঁচাতে পারবো। আচ্ছা, এই সেবা যত্নের কি ঘাটতি হচ্ছে? যেখানে মিসেস চৌধুরী নিজের ছেলের মতো যত্ন করছে সেখানে? ডাক্তারের ভাষায় ওকে ইঁদুরে কামড়িয়েছে। কেমন যত্ন? মোট কথা আমি ওকে নিয়ে গিয়ে সেবা যত্ন করে ভালো করব, ব্যাস। যাক, কথা না বাড়িয়ে অমূল্যবাবুর কথা মতোই কাজ করা হলো। গদাধরকে যখন বাগানের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় মিসেস কুমুদিনী তাঁর বাংলোর বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমাদের দেখে নেমে এসে তিনি বিস্মিত স্বরে বললেন, কি ব্যাপার? গদাধরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? অমূল্যবাবু বললেন, আমার বাড়িতে। আমাকে না জানিয়ে? আমি তো ওকে সেবা যত্ন করছিলাম। এখানে ওর ঠিকমতো সেবা আর চিকিৎসা হচ্ছে না। তার মানে? ও সমস্ত মানে ফানে বুঝি না। আমি নিয়ে যাচ্ছি, এটাই শেষ কথা। কুমুদিনীর 2 চোখে একটা ক্রোধের ভাব ফুটে উঠেই আবার মিলিয়ে গেল। ধীরে ধীরে তিনি বললেন, বেশ, আপনারা যা ভালো বোঝেন করুন। গদাধর সুস্থ হলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। গদাধরকে এনে রাখলেন একেবারে দোতলায় অমূল্যবাবুর বেডরুমে, নিজের চোখের সামনে। চোখের আড়াল হতে দেবেন না। একেবারে পাশে বসে গদাধরের শুশ্রূষা করবেন। সেদিন সন্ধ্যার পর থেকে মুষলধারে বৃষ্টি নামল। গাছপালার আর্তনাদ ও মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে পাহাড়ের ওপর থেকে কলকল শব্দে বাড়িধারা নেমে আসার শব্দ শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পড়লুম। অনেক রাতে আচম্বিতে বিকট এক শব্দে আমার ঘুম ভেঙে গেল। অন্ধকারে হুড়মুড়িয়ে বিছানার উপর উঠে বসলাম। মনে হলো কে যেন জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। রাত ঠাহর করতে পারলাম না। ভাবলাম, ঝড় জলের হাত থেকে বাঁচতে এই রাতে কেউ হয়তো দরজায় ধাক্কাচ্ছে। তাড়াতাড়ি করে দরজা খোলবার জন্য যেই খাট থেকে নামতে গেছি, অমনি জানলার শার্সির উপরে কে যেন ঠকঠক করে শব্দ করছে। ভয়ে বুকের ভেতরটা ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল। ঘুটঘুটে অন্ধকার, ঘরের মধ্যে কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ বিদ্যুৎ চমকানোর মতো এক মুহূর্তের আলোয় এক পলকের জন্য দেখলাম এক মাথায় এলোমেলো চুলে জানলার শার্সি 2 হাত দিয়ে আঁচড়াচ্ছে আর গজরাচ্ছে। ভয়ে কাঁপতে কাঁপতে
ধপ করে খাটের উপরে বসে পড়লাম। অন্ধকারে হাতড়ে হাতড়ে বালিশের নিচের থেকে টর্চটা জেলে জানলায় আলো ফেললাম। উফ, কি বিভৎস এক মহিলার মুখ! আলো ফেলার সঙ্গে সঙ্গে যেন ওই বিভৎস ভয়ঙ্কর মুখটি মুহূর্তে শাসি থেকে সরে গেল। আমি দু চোখ ডোলে আবার জানলার দিকে তাকালাম, কিছুই দেখতে পেলাম না। ভাবলাম আমারই মনের ভুল। বাইরে তখনও অঝোরে বৃষ্টি নামছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে ও প্রবল ঝোড়ো হাওয়া। এমন দুর্যোগের মধ্যে শার্শির ওপর করাঘাত করতে কে আসবে? ভাবতে ভাবতে বিছানায় শুয়ে পড়লুম, আর সঙ্গে সঙ্গে শার্শির ওপরে আবার শব্দ হচ্ছে। সবিস্ময়ে বিছানার ওপর থেকে ভয়ে লাফিয়ে পড়লুম নিচে। আর তো কোনো সন্দেহ নেই। কে এলো? কে এলো এই বন জঙ্গল পাহাড়ের দেশে? এই ঝড় বৃষ্টি অন্ধকারে কে আমার ঘরে ঢুকতে চায়? বালিশের তলা থেকে টর্চটা তুলে নিয়ে জেলে জানলার উপরে আলোটা ফেললুম। সেই তীব্র আলোকে এবার পরিষ্কার দেখলুম, বন্ধ শার্শির ওপর দুই হাত মুখ রেখে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মূর্তি। ঝোড়ো হাওয়ায় রাশি রাশি কালো কালো লম্বা চুল এসে তার সারা মুখখানাকে আচ্ছন্ন করে ফেলেছে, এবং সেই চুলের ফাঁকে ফাঁকে আগুনের মতন দপদপ করে জ্বলছে তার দুটো বিস্ফারিত চক্ষু। পর মুহূর্তেই ওই বিভৎস মুখখানা টর্চের আলো থেকে সাত করে সরে গেল। এ কি দুঃস্বপ্ন! ভয়ে মুষড়ে হেরিকেন জ্বালিয়ে বিছানার উপর কাঁপতে কাঁপতে বসে পড়লুম। আতঙ্কে সারা রাত ঘুম হলো না। কেবলই মনে হতে লাগলো শার্শের কাচ ভেঙে ওই বুঝি এক অমানুষিক মূর্তি ঘরের ভিতরে হুড়মুড় করে ঢুকে পড়বে। জানলা দিয়ে সকালের আলো ঘরের ভিতরে এসে পড়েছে, কিন্তু তখনও আমি জড় ভরতের মতো বিছানার উপরে আড়ষ্ট হয়ে বসে আছি। এমন সময় বাইরে থেকে শুনলুম আমার নাম ধরে ডাকছেন অমূল্যবাবু। স্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলুম। অমূল্যবাবু ঘরের ভিতরে এলেন। আমি জিজ্ঞাসা করলুম, এত ভোরে আপনি যে? গদাধরের অসুখ বেড়েছে নাকি? অমূল্যবাবু বিছানার উপর উঠে বসে হাসি মুখে বললেন, অসুখ বেড়েছে কি গো? এই অল্প সময় গদাধর প্রায় সেরে উঠেছে। বলেন কি? কি করে সারল? গদাধরের কোনো অসুখ তো হয়নি, সে পড়েছিল পিশাচের পাল্লায়। আপনি আপনি কি চারিদিকেই এখন পিশাচের স্বপ্ন দেখছেন? তোমার যা ইচ্ছা হয় বলো, আমি কোনো প্রতিবাদ করব না। গদাধর কেন বেঁচেছে জানো? কি করে? সেটাই তো জানতে চাইছি। তাহলে শোনো, কাল দিন রাত তার শিয়রে বসে আমি পাহারা দিয়েছি বলে কাউকে তার ত্রিসীমানায় আসতে দিইনি। কাল রাতে আবার কেউ যদি তার রক্ত শোষণ করত, তাহলে আজ আর তাকে জীবিত দেখতে পেতে না। রক্ত শোষণ? অমূল্যবাবু, কি বলছেন আপনি? কে তার রক্ত শোষণ করত? অমূল্যবাবু কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, তুমি জানো আমার বাড়ি দোতলা। গদাধরকে আমি দোতলার ঘরেই শুয়ে রেখেছিলুম। পাহারা দেওয়ার জন্যে তার পাশে বসে কাল সারা রাত কাটিয়েছি। কাল রাতের তুমুল ঝড় বৃষ্টির মধ্যে যখন মাঝরাত্রে ঝড় বৃষ্টির বেগ অত্যন্ত বেড়ে ওঠে, সেই সময় বই পড়তে পড়তে হঠাৎ আমি মুখ তুলে দেখি জানলার ঠিক বাইরেই একটা স্ত্রী মূর্তি দাঁড়িয়ে রয়েছে। দোতলার ঘর, মাটি থেকে সেই জানলাটা অন্তত 20 ফুট উঁচু। সেখানে কোনো স্বাভাবিক মানুষের আবির্ভাব সম্ভব নয়। আমি অবাক হয়ে তার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলুম। বুকের মধ্যে টিপ টিপ করছে। ঘরের আলো তার মুখের উপরে গিয়ে পড়েছিল। তাকে দেখেই আমি চিনতে পারলুম। কে সে? কিছু আন্দাজ করতে পারো? না।
সে মূর্তি হচ্ছে মিসেস কুমুদিনী চৌধুরীর। কি বলছো কি? কুমুদিনী চৌধুরী? হ্যাঁ, কুমুদিনী খুব হাসি মুখে আমার দিকে তাকিয়েছিলেন। আমি তাকে দেখেই আঁতকে উঠে দাঁড়ালাম। তারপর ভয়ে ভয়ে সারসি খুলে খড়খড়ির পাল্লা দুটো বন্ধ করে দিলুম সজোরে। তারপর? আমাকে বাধা দেওয়ার জন্যে মূর্তিটা তাড়াতাড়ি হাত বাড়িয়ে এগিয়ে এলো, কিন্তু বাধা দিতে পারল না। আমার মনে হলো জানলা বন্ধ করবার সময় তার ডান হাতখানা পাল্লার তলায় পড়ে চেপটে গেল। তারপরেও জানলার ওপরে আরও কয়েকবার করাঘাতের শব্দ শুনতে পেলুম, কিন্তু সেদিকে আমি আর ভ্রুক্ষেপ করলুম না। এখন বলো, আমার কথা পাগলের গল্প বলে মনে হচ্ছে? অমূল্যবাবু, অমূল্যবাবু, আপনি কি বলছেন? মিসেস কুমুদিনী চৌধুরী? শোনো, টেলিগ্রামে আমি আর এক খবর আনিয়েছি ওই রাত্রেই। পেশোয়ারে মিসেস কুমুদিনী চৌধুরীর স্বামী মারা যান অ্যানিমিয়া রোগে, আর মিসেস কুমুদিনী চৌধুরী তার স্বামীর মৃত্যুর 15 দিন আগে মারা যান। আমার সারা শরীর কেমন যেন করতে লাগলো। টলতে টলতে টেবিলের একটা কোণ ধরে তাড়াতাড়ি চেয়ারের ওপর বসে পড়লুম। সারা শরীর যেন গোলাতে লাগলো। অনেকক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে অমূল্যবাবুর কাছে আমিও কাল রাত্রে যা দেখেছি সেই ঘটনাটা খুলে বললুম। অমূল্যবাবু কি বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ দরজার দিকে তাকিয়ে থেমে গেলেন। ফিরে দেখলুম বাংলোর সিঁড়ি দিয়ে বারান্দায় এসে উঠলেন মিসেস কুমুদিনী চৌধুরী। তাকে দেখেই সর্বপ্রথমে আমার চোখ পড়ল তার ডান হাতের দিকে। তার ডান হাতে ব্যান্ডেজ বাঁধা। কুমুদিনী আমার ঘরের মধ্যে আসতে গিয়ে অমূল্যবাবুকে দেখেই থমকে দাঁড়িয়ে পড়লেন। তার মুখে চোখে এমন একটা অমানসিক বিশ্রী ভাব জেগে উঠল যা কোনোদিন কোনো মানুষের মুখে আমি লক্ষ্য করিনি। পরমুহূর্তেই দিকবিদিক জ্ঞান হারিয়ে তীরের মতন তিনি বারান্দার ওপর থেকে নেমে গেলেন এবং সেই বেগেই সামনের দিকে ছুটে চললেন। আমি দ্রুতপদে এগিয়ে গিয়ে চেঁচিয়ে উঠলুম, মিসেস চৌধুরী, মিসেস চৌধুরী, সাবধান, সাবধান মিসেস চৌধুরী, ট্রেন, ট্রেন, ট্রেন আসছে, ট্রেন। কিন্তু আমার মুখের কথা মুখেই রয়ে গেল। আমার বাংলোর সামনে দিয়ে যে রেলপথ চলে গেছে, কুমুদিনী তার উপরে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই একখানা ইঞ্জিন হুড়মুড় করে একেবারে তার দেহের ওপর এসে পড়ল। ভয়ে আমি দুই চোখ বুজে ফেললুম। সঙ্গে সঙ্গে শুনলুম তীক্ষ্ণ এক মর্মভেদী আর্তনাদ। তারপরেই সব স্তব্ধ। খানিকক্ষণ আচ্ছন্নের মতো দাঁড়িয়ে রইলুম। আমার চারিদিকে পৃথিবী যেন ঘুরতে লাগল এবং সেই অবস্থাতেই শুনলুম অমূল্যবাবু বলছেন, স্থির হও ভাই, স্থির হও। ট্রেনে যে চাপা পড়ল ও কোনো মানুষের দেহ নয়, ও হচ্ছে কোনো পিশাচের আশ্রিত দেহ। ঝাঁঝার গোরস্থানে মিসেস কুমুদিনী চৌধুরীর দেহ কবর দেওয়া হলো। তারপর মাসখানেক কেটে গেল। এই ভীষণ ঘটনার ছাপ আমাদেরও মনের ওপর থেকে ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসতে লাগল। কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত একটা বিষয় সম্বন্ধে এখনো আমাদের মনের ধাঁধা ঘুচল না। ঝাঁঝায় রক্তস্বল্পতা রোগের বাড়াবাড়ি এখনো কমল না কেন, তাই নিয়ে প্রায়ই আমাদের মধ্যে আলোচনা হয়। অমূল্যবাবু পর্যন্ত ধাঁধায় পড়ে গেছেন। তিনিও মাঝে মাঝে আশ্চর্য হয়ে বলেন, তাই তো হয়ে রক্ত স্বল্পতা রোগটা এখানে সংক্রামক হয়ে দাঁড়ালো নাকি? এর কারণ তো কিছু বোঝা যাচ্ছে না। কিছুদিন পরে একদিন নদীর ধার থেকে ফিরতে আমার রাত হয়ে গেল। সে রাতটা ছিল চমৎকার। পরিপূর্ণ পূর্ণিমা নদীর জলকে যেন মেজে ঘষে রূপোর মতো চকচকে করে তুলেছে এবং চারিদিক ধপধপ করছে প্রায় দিনের বেলার মতো। এই পূর্ণিমার শোভা দেখবার জন্যেই এতক্ষণ আমি নদীর ধারে অপেক্ষা করছিলাম। বিভোর হয়ে চারদিকে তাকাতে তাকাতে বাসার পথে ফিরে আসছি। গভীর স্তব্ধতার ভিতর ঝিল্লি রব ছাড়া আর কোনো কিছুরই সাড়া পাওয়া যাচ্ছে না। পথও একান্ত নির্জন।
প্রাণে হঠাৎ গান গাইবার স্বাদ হলো। এমন রাতের সৃষ্টি তো গান গাইবার জন্যেই, কিন্তু গান গাইবার উপক্রম করতেই সামনের দিকে তাকিয়ে যা দেখলুম, তাতে আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। পথের একটা মোড় ফিরে প্রায় আমার সামনে এসে দাঁড়ালেন মিসেস কুমুদিনী চৌধুরী। না, আমার দেখবার কোনো ভ্রম হয়নি। তেমন উজ্জ্বল পূর্ণিমায় ভ্রম হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। ভাগ্যে কুমুদিনী অন্যদিকে তাকিয়েছিলেন, তাই আমাকে তিনি দেখতে পেলেন না। আমি তাড়াতাড়ি একটা গাছের আড়ালে সরে গেলুম। কুমুদিনী সেই পথ ধরে একদিকে অগ্রসর হলেন। আমি স্তম্ভিত নেত্রে লক্ষ্য করলুম, তার দেহ যেন মাটির ওপর দিয়ে পা ফেলে হাঁটছে না, শূন্য দিয়ে ভেসে যাচ্ছে একখানা মেঘের মতন। পথের বাঁকে সেই অদ্ভুত ভীষণ মূর্তি অদৃশ্য হয়ে গেল, এবং আমিও ছুটতে লাগলুম রুদ্ধশ্বাসে, আতঙ্কে ও বিস্ময়ে বিহ্বল হয়ে। ছুটতে ছুটতে একেবারে অমূল্যবাবুর বাড়িতে। অমূল্যবাবু বৈঠকখানায় একলা বসে বই পড়ছিলেন। হঠাৎ আমাকে সেইভাবে সেখানে গিয়ে পড়তে দেখে নির্বাক বিস্ময়ে আমার দিকে মুখ তুলে তাকিয়ে রইলেন। আমি প্রায় রুদ্ধস্বরে বলে উঠলুম, মিসেস চৌধুরী, মিসেস চৌধুরী, অমূল্যবাবু, অমূল্যবাবু, এইমাত্র মিসেস চৌধুরীর সঙ্গে আমার দেখা হলো। তার মানে? নদীর পথ দিয়ে ফিরে আসছিলাম। হ্যাঁ, মিসেস কুমুদিনী চৌধুরী, মিসেস কুমুদিনী চৌধুরী প্রায় আমার পাশ দিয়ে এইমাত্র চলে গেলেন। তুমি ঠিক দেখেছ? হ্যাঁ, আপনাকে যেমন ঠিক দেখছি তাকেও ঠিক তেমনি দেখেছি। ওঠো ওঠো, আর দেরি নয়, এখনই আমার সঙ্গে চলো। এখন কোনো কথা জিজ্ঞাসা করো না। অমূল্যবাবু হাত ধরে আমাকে টেনে নিয়ে দ্রুতপদে ঘর থেকে বেরিয়ে এলেন। তারপর বাগানের কোণ থেকে একটা শাবল ও একখানা কোদাল তুলে নিয়ে কোদালখানা আমার হাতে দিয়ে বললেন, এসো। আমি যন্ত্রচালিতের মতন তার সঙ্গে চললুম। আবার সেই নদীর পথ, চারিদিক তেমনি নীরব ও নির্জন, আকাশে তেমনি স্বপ্নময় চাঁদের হাসি। নিবিড় বন জঙ্গল ও পাহাড়ের পর পাহাড় দাঁড়িয়ে আছে যেন ছবিতে আঁকা। কিন্তু সেসব দৃশ্য দেখবার মতো মনের অবস্থা তখন আমার ছিল না। আমার প্রাণ থেকে সমস্ত কবিত্ব তখন কর্পূরের মতন উবে গিয়েছিল। ঘাসের উপরে বড় বড় গাছের ছায়া নড়ছে, আর আমি চমকে চমকে উঠছি। নিস্তব্ধতা বিদীর্ণ করে একটা পেঁচা চেঁচিয়ে উঠল। শিউরে উঠে ভাবলুম, ঝোপে ঝাপে আড়ালে আবছায়ায় যেসব অশরীরী দুষ্টু আত্মা রক্ততৃষ্ণায় উন্মুখ হয়ে আছে, ওই নিশাচর পাখিটা যেন তাদেরই সাবধান করে জানিয়ে দিলে, তোমরা প্রস্তুত হও, পৃথিবীর শরীরী প্রাণী আসছে। ওই তো ঝাঁঝার গোরস্থান। কবরের পর কবর সারি সারি দেখা যাচ্ছে, তাদের উপরে ইটের বা পাথরের গাঁথুনি। পাশ থেকে নদীর জলের তান ভেসে আসছে অশ্রান্ত তালে। আমার মনে হলো, এতক্ষণ ওইসব কবরের পাথরের ওপরে যেসব ছায়াদেহ বসে বসে রাত্রি যাপন করছিল, আচম্বিতে জীবিত মানুষের আবির্ভাবে অন্তরালে গিয়ে নদীর সঙ্গে স্বর মিলিয়ে তারা ভয়াবহ কানাকানি করছে। একটা ঝোপের ভিতরে আমাকে টেনে নিয়ে অমূল্যবাবু বললেন, এইখানে স্থির হয়ে লুকিয়ে বসে থাকি। এসো, সাবধান, কোনো কথা বলো না। সারা রাত সেইখানে আড়ষ্ট হয়ে দুজনে বসে রইলুম। সেদিনকার সে রাতটাকে আর পৃথিবীর রাত বলে মনে হলো না। ইহলোকে থেকেও আমরা যেন পরলোকের বাসিন্দা হয়েছি। চাঁদ পশ্চিম আকাশের শেষ প্রান্তে, পূর্ব দিকে ধীরে ধীরে যেন মৃত রাত্রির বুকের রক্ত ঝরে পড়তে লাগল। ভোর হচ্ছে। হঠাৎ অমূল্যবাবু আমার গা টিপলেন। চমকে ফিরে দেখি, নিবিড় বনের ভেতর থেকে মেঘের মতো গতিতে এক অপার্থিব নারী মূর্তি বাইরে বেরিয়ে আসছে। মিসেস কুমুদিনী চৌধুরী। অমূল্যবাবু আমার কানে কানে বললেন,
আজকে রাতের মতো পিশাচির রক্ত পিপাসা শান্ত হলো। মিসেস চৌধুরীর দেহ ধীরে ধীরে গোরস্থানের ভিতরে গিয়ে ঢুকল। একটা কবরের ওপরে গিয়ে এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালো, তারপর আচমকা শূন্যে 2 হাত তুলে এমন প্রচণ্ড তীক্ষ্ণ স্বরে অট্টহাস্য করে উঠল যে আমার সমস্ত বুকটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে কি পৈশাচিক শীতল হাসি! তারপর দেখলুম তার দেহটা ধীরে ধীরে মাটির ভিতরে নেমে যাচ্ছে। খানিক পরেই সে একেবারেই অদৃশ্য হয়ে গেল। পূর্ব আকাশে সূর্যের প্রথম ছটা জেগে উঠল। অমূল্যবাবু এক লাফে দাঁড়িয়ে উঠে বললেন, আর অপেক্ষা নয়, শিগগির আমার সঙ্গে এসো। আমরা মিসেস চৌধুরীর কবরের ওপরে গিয়ে দাঁড়ালুম। অমূল্যবাবু বললেন, আমি শাবল দিয়ে মাটি খুঁড়ি আর তুমি কোদাল দিয়ে মাটি তোলো। তাঁর এই অদ্ভুত আচরণের কারণ কি জিজ্ঞাসা করলুম না, কারণ আমি তখন আচ্ছন্নের মতো ছিলুম। তিনি যা বলেন আমি তাই করি। অল্পক্ষণ পরেই কফিনটা দেখা গেল। অমূল্যবাবু বললেন, দেখো, এইবারে আমি কফিনের ডালাটা খুলব, তারপর আমি যা করব তুমি তাতে আমাকে বাধা দিও না। খালি এইটুকু মনে রেখো, কফিনের ভেতরে যে দেহ আছে তা কোনো মানুষের দেহ নয়। অমূল্যবাবু 2 হাতে টেনে কফিনের ডালাটা খুলে ফেললেন। আমি স্তম্ভিত চক্ষে দেখলুম কফিনের ভেতর শুয়ে আছে মিসেস চৌধুরীর পরিপূর্ণ দেহ। সে দেহ দেখলে মনে হয় না তা কোনোদিন ট্রেনে কাটা পড়েছিল। সেটা 1 মাস আগে কবর দেওয়া কোনো গলিত মৃতদেহও নয়। তার তাজা মুখ অত্যন্ত প্রফুল্ল, তার ওষ্ঠাধরের চারপাশে তরল রক্তধারা লেগে রয়েছে এবং তার জীবন্ত চোখ দুটো সহাস্য দৃষ্টিতে আমার মুখের পানে তাকিয়ে আছে। অমূল্যবাবু 2 হাতে শাবলটা হঠাৎ মাথার উপরে তুলে ধরলেন। তারপর সজোরে ও সবেগে শাবলটা মৃতদেহের বুকের ওপর বসিয়ে দিলেন। ইঞ্জিনের বাঁশির আওয়াজের মতো এক তীব্র দীর্ঘ আর্তনাদে আকাশ বাতাস পরিপূর্ণ হয়ে গেল। তারপর সব চুপচাপ। শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের মিসেস কুমুদিনী চৌধুরী। গল্পটি ভালো লাগলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল দ্য ক্লাসিক পেজেস লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে